আমি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আবু মুস্তফা আমিন সাহেবকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সর্বজন শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ফরওয়ার্ড পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আমাদের সকলেরই অতি প্রিয় ব্যক্তিত্ব কর্নেল ডাক্তার আব্দুল লতিফ মল্লিক, উপস্থিত সজ্জনবৃন্দ, ব্যাখ্যা করার খুব বিষয় নেই। আমরা সকলেই জানি যে বাংলাদেশ এখন কিভাবে চলছে, আবার এটাও জানি যে বাংলাদেশের কি সম্ভাবনা আছে। আমি এভাবে শুরু করব, যখন ভারত ভাগ হলো, পাকিস্তান এবং ভারত ভাগ হওয়ার পরে এখন যেটা ভারত, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য 2 বছরের মাথায় তারা সংবিধান প্রণয়ন করেছিল, আর পাকিস্তান সংবিধান প্রণয়ন করতে লাগিয়েছিল মোট 9 বছর। 1947 সালে পাকিস্তান হয় এবং 1956 সালে পাকিস্তানে সংবিধান প্রণীত হয়, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার একটা উদ্যোগ নেওয়া হয়। সংবিধান প্রণীত হওয়ার 2 মাসের মাথায় 1956 সালে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, অর্থাৎ নাগরিকদের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়। 2 বছরের মাথায় জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সামরিক শাসন জারি করেন, অর্থাৎ পাকিস্তান হওয়ার পর থেকে পাকিস্তানের মানুষেরা, পাকিস্তানের নাগরিকেরা তাদের যে স্বাধিকার, তাদের যে কথা বলার অধিকার, সেটা থেকে বঞ্চিত হয়। আমাদের নেতারা, বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানের কিছু কিছু নেতা এই পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং আন্দোলন শুরু করেন, মূলত ভোটাধিকারের আন্দোলন। ভোটাধিকারের আন্দোলনের প্রেক্ষিতে ধীরে ধীরে সেই আন্দোলন আঞ্চলিক স্বায়ত্তশাসনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং তারপরে আমাদের এখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত হয়। পাকিস্তানিরা 25শে মার্চ আমাদের উপর আক্রমণ চালায় এবং আমাদেরকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যায়। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার খাতিরে আমরা কিন্তু যুদ্ধ ঘোষণা করি না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার খাতিরে, সম্মান রক্ষার খাতিরে, জীবন রক্ষার খাতিরে আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করি, তাদেরকে পরাজিত করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেল খেটেছিলেন মানুষের ভোটাধিকারের জন্য, মূলত ভোটাধিকারের জন্য। সেখানে যেহেতু ভোটের অধিকার ছিল না, শাসক গোষ্ঠী জনগণের কাছে দায়বদ্ধ ছিল না এবং দায়বদ্ধতার অভাবে সেখানে চরম বৈষম্যের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। সেই বৈষম্যকে কেন্দ্র করেই যখন ভোটের অধিকারের আন্দোলন হলো, সেখানে কিন্তু আমরা জয়লাভ করলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 1973 সালে যে নির্বাচনটি হয়, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিচালনা করছিলেন, 73 সালের নির্বাচনে দাউদকান্দিতে, কুমিল্লার দাউদকান্দিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল ভোট যখন গণনা হচ্ছিল, তখন দেখা গেল জাসদের ইঞ্জিনিয়ার রশিদ সাহেব অনেক অনেক বেশি ভোট পাচ্ছেন। তখন সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন খন্দকার মোস্তাক, যেই মোস্তাক পরবর্তীকালে বঙ্গবন্ধুকে হত্যা করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন। মোস্তাক সাহেব যখন দেখলেন যে ভোট গণনার মাধ্যমে তার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন সেখান থেকে ব্যালট বাক্সগুলো হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসা হয়, এসে এখানে গণনা করা হয়। গণনা করে খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করা হয়। আমাদের আক্ষেপটা হচ্ছে এই, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা,
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান এবং জাতির পিতা, তার সময়কালে কিন্তু এই ভোট কারচুপি হয়েছিল। এরপরে এখানে জিয়াউর রহমান সাহেব আসলেন, জেনারেল জিয়াউর রহমান সাহেব হানা ভোট দিলেন, 104% ভোট উনি পালেন। ভোটগুলো দিল কারা? ভোটগুলো দিল যারা প্রিসাইডিং অফিসার ছিল, তারা ভোটগুলো দিল, এবং তার যে লোকজন তারা দিল। সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ হচ্ছে রাষ্ট্রকে বহিঃশত্রু থেকে রক্ষা করা, রাষ্ট্র দখল করা নয়। জিয়াউর রহমান সাহেব তিনি রাষ্ট্র দখল করলেন। রাষ্ট্র দখল করে 3.5 বছর কারফিউ দিয়ে বাংলাদেশ চালালেন। সাধারণত যখন মিলিটারি শাসন আসে, যখন সেনানায়কেরা যখন দেশের ভার গ্রহণ করে, তখন দেখা যায় যে হালুয়া রুটির খাওয়া লোকেরা, উচ্ছিষ্ট খাওয়া লোকেরা, ধান্দাবাজেরা, স্বার্থবাদী লোকেরা এই শাসনের সাথে যুক্ত হয়, এবং বাংলাদেশে সেটাই হয়েছিল। বাংলাদেশ বলে নয়, নেপোলিয়ন থেকে আরম্ভ করে পুরা পৃথিবীতে এটাই কিন্তু নিয়ম যে যারা গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাদের আশেপাশে একটা লুটেরা মোসাহেব গোষ্ঠী সৃষ্টি হয়। সেটা এখানে সৃষ্টি হয়েছিল। সৃষ্টি হওয়ার কারণে গণতন্ত্র বড় মাপের একটা হোঁচট খেয়েছিল। ব্যক্তিগতভাবে আমরা সকলেই জানি যে জেনারেল জিয়াউর রহমান সাহেব সৎ ছিলেন, কিন্তু উনি রাজনীতিতে চরম অসততা দেখিয়েছেন। কারণ 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং সেই স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা ছিল গণতন্ত্র, সেটা ছিল ধর্মনিরপেক্ষতা, সেটা ছিল সমাজতন্ত্র, এগুলো কিন্তু ছিল। তিনি কিন্তু যখন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে একটা লুটেরা শ্রেণী এখানে সৃষ্টি হলো। এরপরে জিয়াউর রহমান সাহেব যাওয়ার পরে এখানে জেনারেল এরশাদ সাহেব আসলেন। একই কাজ, লুটেরা, সুবিধাভোগী, উচ্ছিষ্টভোগীরা আবার ওখানে গিয়ে একত্রিত হলো। একত্রিত হয়ে বাংলাদেশের বাকি যে সর্বনাশ, সেই সর্বনাশ করা হলো। পলিটিক্যাল সায়েন্সে সংজ্ঞা হচ্ছে রাজনৈতিক দলের যে কিছু মানুষ একত্রিত হবে এবং একত্রিত হয়ে একটা কর্মসূচি নির্ধারণ করবে যে আমরা এই কাজগুলো বৃহত্তর মানুষের কল্যাণের জন্য করতে চাই, এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচিত করবেন। নেতাটা প্রতীকীয় হতে পারে। সেটাই হচ্ছে রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, কারণ আওয়ামী লীগ মানুষজনকে একত্রিত করেছিল, সংগঠন করেছিল, নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিল। কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল, বাসদ একটা রাজনৈতিক দল, কিন্তু বিএনপি জাতীয় পার্টি কোনো সংঘাতে রাজনৈতিক দল হতে পারে না। কারণ অস্ত্রের বলে, সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যদি বলে যে আমরা রাজনৈতিক দল, এটা কিন্তু একটা এই যে সংজ্ঞার বিরুদ্ধে। সংজ্ঞাতে কিন্তু নাই যে আপনি জায়গা দখল করবেন, আপনি হচ্ছেন বাড়ির কেয়ারটেকার, আপনাকে রাখা হলো বাড়ির কেয়ারটেকার হিসাবে, যাতে করে বাইরের লোকেরা এসে আপনার সম্পদ লুটপাট না করতে পারে, আপনার জীবনের নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে। আপনি কেয়ারটেকার হয়ে আপনি কিন্তু বাড়িটা দখল করে ফেলবেন। এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মধ্যে যখন নির্বাচিত সরকারগুলা চরম ব্যর্থ হয়, আমাদের সাধারণ মানুষের মধ্যে মিলিটারিদেরকে ক্ষমতায় আনা একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, অস্থিরতা সৃষ্টি হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ দেওয়া যাবে না, দেখাতে পারবেন না যে মিলিটারিরা ক্ষমতায় এসেছিল এবং সেই দেশটি সামনের দিকে এগিয়ে গিয়েছে। যেখানে মিলিটারিরা ক্ষমতায় এসেছে সেখানেই তারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে, সেখানেই তারা ফ্যাসিজম করেছে এবং রাষ্ট্রের সর্বনাশ করেছে। আমাদের অতি নিকটবর্তী অতীতও যদি আমরা দেখব যে ইরাকে এটা হয়েছে, তারপরে কর্নেল গাদ্দাফির ওখানে হয়েছে, হিটলার মুসলিমরা তা করেছে। স্বৈরাচার যত দীর্ঘায়িত হয়, ধ্বংস তত বেশি হয়। এখন বাংলাদেশে আমরা কি অবস্থার মধ্যে আছি? আমরা ভোটাধিকারের ভিত্তিতে দেশ স্বাধীন করেছি,
কিন্তু বাংলাদেশে কোনো ভোটের সুযোগ নেই। সর্বশেষ ভোট হয়েছে মধ্যরাত্রে। ভোটার কারা? ভোটার হচ্ছে প্রশাসনের লোকেরা, ভোটার হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের গুন্ডা পান্ডারা। সাধারণ মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগ হয় না। কিন্তু মাথায় রাখতে হবে, দেশটা স্বাধীন হয়েছিল ভোটাধিকারের ভিত্তিতে। স্বাধীনতা মানে আজকে যেটা বাংলাদেশ, এটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল, এর আগে এটা পূর্ববঙ্গ ছিল। তো এই পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ এগুলা তো আকাশে বাতাসে মিশে যায় না, এগুলা তার স্থান পরিবর্তন করে না। তাইলে বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে বাংলাদেশের এই ভূখণ্ড স্বাধীন হয়েছে, এটা একটা মিথ্যা কথা। পূর্ব বাংলা স্বাধীন হয়েছে মানে পূর্ব বাংলা ভূখণ্ড স্বাধীন হয়েছে, এটা মিথ্যা কথা। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে মানে পূর্ব পাকিস্তানের ভূখণ্ড স্বাধীন হয়েছে, এটা একটা মিথ্যা কথা। স্বাধীনতা মানে হচ্ছে ওই অঞ্চলের মানুষগুলো স্বাধীন হয়েছে, তাদের বাক স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বৈষম্য দূরীভূত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকেই বলে স্বাধীনতা। বাংলাদেশ আজকে যে অবস্থা আছে, কোন সংঘাতে, কোন বিশ্লেষণে বাংলাদেশকে একটা স্বাধীন দেশ বলা যাবে না। যাবে না এই কারণে যে এখানকার মানুষগুলো স্বাধীন নয়। যেই দেশের মানুষেরা স্বাধীন নয়, সেই দেশ কখনোই স্বাধীন হতে পারে না। এটা একটা লুটেরা গোষ্ঠী আমাদেরকে জিম্মি করে লুটপাট করে বেড়াচ্ছে। আমি লুটপাটের তালিকায় যাব না, বেশি লম্বা তালিকা দিব না, দুই একটা কথা বলবো। গত 11 বছরে আমাদের এখানে নেতারা বলেছেন, গত 11 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 11 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের ব্যাংকগুলো থেকে 1,20,000 কোটি টাকা লুটপাট হয়েছে এবং আমাদের শেয়ার বাজার থেকে 95,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এই টাকাগুলো যদি বিদেশে না যেত তাহলে বাংলাদেশে কি হতো? বাংলাদেশে 30-40 হাজার ক্ষুদ্র বাজারে বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠত এবং 3-4 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এখানে বর্তমান সরকার যখন ক্ষমতা আসে প্রথমবারের মতো, তখন জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিল যে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। অথচ ব্রাকের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন 4,84,00,000 লোক বেকার রয়েছে। তাইলে যদি বেকারত্বই যদি ওটা থাকে, তাহলে স্বাধীনতা কোথায়? যদি আমরা আমাদের একটা বৃহৎ অংশ, কর্মক্ষম অংশ যদি বেকারত্বে ভুগি, তাইলে আমাদের এই স্বাধীনতার অর্থ কি? আমরা দেখি এখানে যে আমাদের রাস্তাঘাটে হকারদেরকে তুলে দেওয়া হয়। পৃথিবীর উন্নত দেশে আপনি সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান, অথবা কানাডা যান, আপনি ইটালিতে যান, ফ্রান্সে যান, দেখবেন যে রাস্তাতে কিন্তু হকার আছে। আর আমরা হচ্ছে পৃথিবীর দরিদ্রতম দেশ, এখানে কিন্তু রাস্তায় হকার থাকতে পারবে না। তো রাস্তায় হকার থাকতে পারবে না, এটা খুব ভালো কথা। আমরা একটা ভালো শহর চাই, সুন্দর শহর চাই, উন্নত দেশের শহর চাই, কিন্তু তার জন্য তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্ব পালন করার জন্য আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিই, খাজনা দিই, আমাদের পয়সায় কিন্তু রাষ্ট্র চলে। জুতা, মোজা, জামা কাপড় থেকে আরম্ভ করে টুপি, চশমা, ঘড়ি, এমন কোনো জিনিস নেই যার উপরে সরকারকে ট্যাক্স দিতে হয় না। আমরা গ্যাসে ট্যাক্স দিই, গাড়িতে ট্যাক্স দিই, সর্বত্রই ট্যাক্স দিই, কারণ সরকার তার নিজস্ব কোনো তহবিল নাই যেখান থেকে সে তার প্রশাসন এবং উন্নয়নের কর্মকাণ্ড চালাবে। এই সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়া হয় বাংলাদেশে। আমরা এখন আমাদের মোট আয়, প্রত্যেক ব্যক্তির মোট আয়ের 43% সরকারকে ট্যাক্স দিই, তার বিনিময়ে 0% সার্ভিস পাই। কোনো সার্ভিস আমরা পাই না, কোনো সার্ভিস পাই না, ডিসসার্ভিস পাই। তারা তাদের প্রশাসনের লোকজনদেরকে দিয়ে আমাদেরকে পিটা, এই সার্ভিসটা আমরা পাই। এছাড়া আর কোনো সার্ভিস বাংলাদেশের মানুষেরা পায় না। ইংরেজ আমলে আমরা কি ছিলাম? ইংরেজ আমলে ছিলাম আমরা প্রজা। আমরা জমিদারি আমলে কি ছিলাম? আমরা ছিলাম প্রজা। এখন আমরা বাংলাদেশে কি হয়েছে? 1971 সালে আমাদের জাফরুল্লাহ চৌধুরী সাহেবেরা আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছিলেন।
এবং আমরা তখন স্বাধীন হয়েছিলাম। সংবিধানের সাথে রেখে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ, এবং সেটাই প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সংবিধানের মধ্যে। কিন্তু আজকে 48 বছর পরে আমরা 100 ভাগের 100 ভাগ প্রজাতে রূপান্তরিত হয়েছে। এখন এই কাদের প্রজা? আমরা সম্রাটদের প্রজা। সেই সম্রাটের নতুন রূপ হচ্ছে একটা পরিবারতন্ত্র। বাংলাদেশের রাজনীতিতে দেখেন, প্রত্যেকটা দল তার পরিবারকে প্রতিষ্ঠিত করছে। সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য, বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য, জাতীয় পার্টির ক্ষেত্রে প্রযোজ্য। শুধু ডক্টর কামাল হোসেন সাহেব ছাড়া আর যেসব ছোট ছোট দল আছে, সেই দলগুলোও কিন্তু পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। যিনি নেতা, তার স্ত্রী এবং কন্যা, ভাই, তারাই হচ্ছে ওই দলের নেতা, তারাই হচ্ছে ওই দল পরিচালনা করে। এটা একটা নতুন সংস্করণ। কিসের সংস্করণ? এটা রাজার সংস্করণ। আমরা কিন্তু রাজার জগতে, রাজার শাসনে প্রজা হিসাবে বাস করছি। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ একটি অমিত সম্ভাবনার দেশ। বাংলাদেশ হচ্ছে একটি অমিত সম্ভাবনার দেশ। আমাদের যুবকেরা যখন ইউরোপ আমেরিকার বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে পড়তে যায়, তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, ফোর্থ, ফিফথ হয় না। অর্থাৎ আমরা অতটাই মেধাবী। আমাদের শ্রমিকেরা যখন বিদেশে যায়, তাদেরকে বলা হয় যে বাংলাদেশের শ্রমিকদের মতো এত উৎপাদনশীল, এত বিনয়ী শ্রমিক পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আমাদের কৃষকেরা এখন থেকে 48 বছর আগে যে খাদ্যশস্য উৎপাদন করত, গত 48 বছরে সেই খাদ্যশস্য উৎপাদনের মাত্রা তারা বাড়িয়েছে 5 গুণ। ফলে আমাদের সর্বশ্রেষ্ঠ কৃষক রয়েছে, সর্বশ্রেষ্ঠ শ্রমিক রয়েছে, সর্বশ্রেষ্ঠ মেধাবী যুবকেরা রয়েছে। আমাদের অবস্থা এত খারাপ হবে কেন? এখন এখানে নানাভাবে আমাদের লোকজনদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয় শুরু থেকে 48 বছর ধরে। কি বিভ্রান্তি? বাড়ির সামনে পাকা রাস্তা হবে, পাকা রাস্তা নাকি উন্নয়ন। অর্থনীতিতে পাকা রাস্তার নাম উন্নয়ন নয়। অর্থনীতিতে উন্নয়নের সংজ্ঞা হচ্ছে অর্থবহ কর্মসংস্থান হতে হবে, যে কর্মসংস্থানের মাধ্যমে এক ব্যক্তি তার জীবিকা, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার বিনোদন, তার সঞ্চয়, তার গৃহ হবে। সেই কর্মসংস্থানের নামই হচ্ছে উন্নয়ন। সাথে সাথে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সাথে সাথে ধনী দরিদ্রের বৈষম্য কম হবে, গ্রাম শহরের বৈষম্য কমানো হবে, এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি বাকরি সব দেওয়া হবে। ওটার নাম উন্নয়ন। রড, সিমেন্ট, বালু দিয়ে রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, এটা কোনো উন্নয়ন নয়। এটা হচ্ছে উন্নয়নের একটা সুফল। যে দেশে উন্নয়ন হয়, অর্থবহ কর্মসংস্থান হয়, সে দেশে স্বাভাবিকভাবেই জিডিপি বাড়ে। জিডিপি বাড়লে রাস্তাঘাট, বিল্ডিং টিল্ডিং এগুলো সবই হয়। কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় দালাল বানানো হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে 100 ভাগের 100 ভাগ ধ্বংস করে দিয়ে এগুলো করা হচ্ছে। এমএ পাস করেছে, যদি 1 লাইন লিখতে দেওয়া হয়, তার মধ্যে 10টা তার বানানভুল হবে, 20টা তার অর্থ নিরর্থক কথা হবে। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এখানে শিক্ষা ব্যবস্থা এমন ভাবে করা হয়েছে যাতে জাতি হিসাবে আমরা এগুতে না পারি, এবং জাতি হিসাবে যদি কোনো জাতিকে যদি এগুতে না দিতে হয়, তাহলে প্রথম যাকে আক্রমণ করতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের এই শাসক গোষ্ঠীরা 48 বছরের এই দুর্বৃত্তায়িত লুটেরা, খাই শাসক গোষ্ঠীরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে সর্বনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের ছেলেরা যাতে শিক্ষিত না হতে পারে, তারা যাতে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ না করতে পারে, এই জন্য এই ব্যবস্থা। এটা কোনো হালকা বিষয় নয়। আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আজকে 27-28 বছর পর্যন্ত নির্বাচন হয় না। কেন হয় না? হয় না এই কারণে যে সেখানে যদি নির্বাচন হয়, স্কুলে যদি নির্বাচন হয়, কলেজে নির্বাচন হয়, ইউনিভার্সিটিতে নির্বাচন হয়, যারা সেক্রেটারি হবে, ভিপি হবে, অন্যান্য পদে নির্বাচিত হবে,
তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মাবে, আত্মবিশ্বাস জন্মাবে যে আমাকে ছেলেরা, ছাত্রেরা নির্বাচিত করেছে, আমি সাধারণ সম্পাদক হয়েছি। ধীরে ধীরে তার মধ্যে দেশের নেতৃত্ব দেওয়ারও একটা আকাঙ্ক্ষা জন্মাবে। কিন্তু আমাদের 48 বছরের এই দুর্বৃত্তায়িত শাসক গোষ্ঠী এই নির্বাচনগুলো বন্ধ করে রেখেছে। এই ব্যাপারে তাদের মধ্যে কোনো ভিন্নমত নাই। বিএনপি যা করেছে, আওয়ামী লীগ তা করেছে, জাতীয় পার্টি তা করেছে, করছে এই কারণে যাতে করে সাধারণ মানুষেরা, প্রজারা কখনোই রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার স্বপ্ন না দেখতে পারে। যুদ্ধ একটা খুব খারাপ জিনিস, কিন্তু তার থেকেও খারাপ হচ্ছে একটা জাতিকে হতাশাগ্রস্ত করে তোলা। হতাশাগ্রস্ত জাতি যুদ্ধ অবস্থা থেকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস করে। আমরা এখন একটা হতাশাগ্রস্ত জাতি। আমি রাস্তায় প্রচারপত্র বিলি করি, ছাত্রদের জিজ্ঞাসা করি কি হতে চাও, কেউই কিন্তু বলে না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়। অথচ আজকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 3,30,000 ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। যখন জিজ্ঞাসা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যে লুটপাট, দুর্বৃত্তায়ন, মিথ্যাচার, এগুলা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার কথা ভাবো না কেন, তারা বলে যে বাংলাদেশে এটা সম্ভব নয়। এই যে বাংলাদেশে এটা সম্ভব নয়, এই যে ধারণা সৃষ্টি করা, এই ধারণা কিন্তু হালকাভাবে সৃষ্টি করা হয় নাই। কারণ রাজত্বরী করতে হলে, সাম্রাজ্য চালাতে হলে, সম্রাট হতে হলে পুরা জনগোষ্ঠীকে নির্বোধ করে রাখতে হবে, আতঙ্কের মধ্যে রাখতে হবে, ভয়ের মধ্যে রাখতে হবে। সেটাই বস্তুত বাংলাদেশে তা করা হচ্ছে। এই যে আমরা একটা আতঙ্কিত অবস্থার মধ্যে আছি, এর থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি দেশের নাগরিক হতে চাই, আমরা যদি দেশের মালিক হতে চাই, তাইলে মালিকানা যদি ফেরত পেতে চাই, তাইলে আমাদেরকে এগুলো করতে হবে। অনেকেই বলে যে বাংলাদেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। কথাটা সত্য নয়। কারণ ইংরেজরা 190 বছর এখানে ছিল। তারা নিশ্চয়ই যারা তাদের বিরোধিতা করেছে, স্বাধীনতা চেয়েছে, তাদের অপকর্মের বিরোধিতা করেছে, তাদেরকে নিশ্চয়ই তারা চুমু খায় নাই, তাদেরকে ফাঁসির কাছে নিয়ে গিয়েছে। কিন্তু তাই বলে ভারতে কিন্তু তারা থাকতে পারে নাই। পাকিস্তান 24 বছর পর্যন্ত আমাদের উপরে বৈষম্য চালিয়েছে। আমাদের কোনো জেনারেল ছিল, আমরা যদিও মেজরিটি লোক হচ্ছে পূর্ব পাকিস্তানে, আমাদের কোনো জেনারেল ছিল না, আমাদের কোনো সচিব ছিল না। ব্যবসা বাণিজ্য ওজিএল, ওপেন জেনারেল লাইসেন্স, এটা ইসলামাবাদ থেকে দেওয়া হতো, বাঙালিদেরকে দেওয়া হয় নাই। কিন্তু তারা কি থাকতে পেরেছে? বলা হতো পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ সৈন্যবাহিনীর নাম হচ্ছে পাকিস্তান সৈন্যবাহিনী। থাকতে পারে নাই। জমিদাররা তাদের বাড়ির সামনে কেউ যদি স্যান্ডেল পরে যেত, মাথায় ছাতা দিয়ে যেত, কল্লা কেটে কূপের মধ্যে ফেলে দিত। সেই ধরনের নির্যাতন হয়েছে। কিন্তু কি জমিদারি আছে? জমিদারি নাই। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, জনগণ যখন নীতি আদর্শের ভিত্তিতে নিজের স্বার্থ বিবেচনায় এবং যৌক্তিক কারণে আদর্শ ভিত্তিক ভাবে ঐক্যবদ্ধ হয়, পৃথিবীতে এমন কোন শক্তি নাই সেই ঐক্যকে নষ্ট করতে পারে। এবং তাদের পরাজয় সেই নিপীড়নকারী, অত্যাচারী শাসক গোষ্ঠীর পরাজয় হয় পৃথিবীর সব জায়গায়। তাই হয়েছে, বাংলাদেশেও তাই হবে। কিন্তু এটার জন্য আমাদের যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বুড়ারা যদি বলে যে আমরা তো বুড়া হয়ে গিয়েছি, তোমরা হও, এটা একটা ঠান্ডা চিন্তা। প্রত্যেককে হতে হবে। আমি সন্তানের জন্ম দিয়েছি, তার নিরাপত্তা বিধান করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে আমার ছেলে রাস্তায় গিয়ে প্রাণ দিবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এটা কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে না। এটা কোনো দায়িত্বশীল মানুষের আচরণ হতে পারে না। বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে অপশাসনের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে যত অনিয়ম, অন্যায়, অবিচার সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, এই যে আমরা প্রজাগোষ্ঠী, আমরা কিন্তু আমাদের অস্তিত্ব হারাবো। বলা হয়েছিল যখন আমরা পাকিস্তানের আন্দোলন করেছি, বলা হয়েছিল যে কৃষকের স্বার্থ সংরক্ষণ করা হবে, বলা হয়েছিল শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করা হবে। কৃষকের স্বার্থ সংরক্ষিত হয় নাই। তারা যেই
তারা 1 মণ চাল ধান উৎপাদন করতে তাদের যে টাকা লাগে সেই ধান তারা ওই দামে বিক্রি করতে পারে না। তাদের যে কৃষি উপকরণ যেই ন্যায্য মূল্যে পাওয়ার কথা সেটা তারা পায় না। তাদের উৎপাদিত পণ্য যেই ন্যায্য দামে পাওয়ার কথা সেটা তারা পায় না। কেন পায় না? কারণ একটা গুন্ডা বাহিনী, যে দল যখন যেখানে থাকে সেই গুন্ডা বাহিনীরা সিন্ডিকেট বানায়। সিন্ডিকেটের মাধ্যমে তারা সকল ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করে। এইভাবে নিয়ন্ত্রণ করে আমাদের কৃষকের মাংস, হাড্ডি, রক্ত চুষে খায়, চিবিয়ে খায়। এবং এটার থেকে যদি কৃষকদেরকে রক্ষা করতে হয়, সমাধান একটাই, পুরা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যখন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যে ইউরিয়া উৎপাদিত হয়, যেটা এখন 50 কেজি 700 টাকা বিক্রি হয়, একটা স্টাডি আছে, সমীক্ষা আছে। যদি ওখানে যদি শ্রমিক লীগ অথবা শ্রমিক দল না থাকতো, অফিসার আওয়ামী লীগের অফিসার সমিতি না থাকতো, বিএনপির অফিসার সমিতি না থাকতো, এবং রাস্তায় যদি পুলিশ এবং অন্যান্য সিন্ডিকেটদের মাস্তানি না থাকতো, এবং যেখানে এটা বিক্রি হয় সেখানে যদি মাস্তান বাহিনীর একচ্ছত্র আধিপত্য না থাকতো, তাইলে কিন্তু এখন যেটা 700 টাকায় বিক্রি হয় সেটা বিক্রি হতো 400 টাকা। অর্থাৎ প্রতি 50 কেজিতে কৃষককে 300 টাকা বেশি দিতে হচ্ছে। আমাদের এখানে 1 কেজি লতি বিক্রি হয় 50 টাকা, জয়পুরহাটে 1 কেজি লতি বিক্রি হয় 3 টাকা। 47 টাকা কোথায়? 47 টাকা হচ্ছে শাসক গোষ্ঠীর গুন্ডা বাহিনীদের পকেটে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা। আমরা কদিন আগে এই দুর্বৃত্তায়নের এক ঝিলিক দেখেছি। ঝিলিকটা হচ্ছে যে ক্যাসিনোতে দেখলাম যে টাকা পয়সা হাওয়ায় উড়িয়ে বেড়াচ্ছে। আমরা যেটা শুনেছি, কাগজে দেখেছি, যারা ক্যাসিনোর সাথে যুক্ত তারা নেতাদের, মন্ত্রীদের, এবং শুধু মন্ত্রী নয়, মন্ত্রীর উপরে যারা, তাদেরকেও টাকা দেয়, এবং সেটা খবরের কাগজে এসেছে। কিন্তু আমরা দেখি নাই তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া আমরা দেখিনি। আমাদের রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঘরে ঘরে। এখন এই যে লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লুট করে, তার মধ্যে 2-4 কোটি দিয়ে আমাদের যে যুব সমাজ, আমাদের দেশের যারা নাগরিক বলা হয়েছে, এই দেশের মালিক নাগরিকেরা, তাদেরকে বিরিয়ানি খাওয়িয়ে, গাড়ি ভাড়া দিয়ে 1000-2000 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে মিটিং করে, বড় বড় মিটিং, হাজার হাজার লাখ লাখ লোকের মিটিং। ইন্দিরা গান্ধী এটাকে বলেছিল হায়ারিং দি ক্রাউড, মানে জনতা ভাড়া করা। এই জনতা ভাড়া করে বড় বড় মিটিং করে বস্তুত তারা তাদের পেশি শক্তি প্রদর্শন করে, দেখাতে চায় যে দেখো আমাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু তাদের সাথে কোনো লক্ষ লক্ষ লোক নাই। এরা ভাড়াটিয়া। এই যে আমাদের নাগরিকেরা, আমরা সর্বাণী নাগরিক, দেশের মালিক, তাকে ভাড়াটিয়া বানানো হচ্ছে। এর থেকে বড় অপমানের আর কিছু হতে পারে না। যারা আমাদেরকে ভাড়াটিয়া বানানো হচ্ছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য যেসব বক্তৃতা দেওয়া হয় পুরা ভাওতাবাজি। যেমন ধরেন কি বলা হয় আমরা নাকি ইনফরমেশন টেকনোলজির হাইওয়েতে আছি। কিছুদিন আগে পৃথিবীর এক বিখ্যাত সার্ভে কোম্পানি দেখিয়েছে যে 167টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 136। আমরা 136 নম্বরে আছি। অসুবিধা নাই, গরিব দেশ, কিন্তু আমাদের উপরে কে আছে? আমাদের উপরে আছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। আমাদের নিচে কে আছে? যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। আমরা নাকি পৃথিবীতে ইনফরমেশন টেকনোলজিতে নাকি আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা নাকি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ব্যবসা বান্ধব দেশগুলোর একটা তালিকা হয়েছে, সেই তালিকাতে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রায় সর্বনিম্ন অবস্থানে আমরা ব্যবসা বান্ধব পরিস্থিতিতে আছি। এখানে ব্যবসা বলেন, যাই বলেন, সব সিন্ডিকেট, ওরাই মালিক। যারা শাসক গোষ্ঠী
তারাই হচ্ছে সবকিছুর মালিক। আগে ব্যাংকে একটা নিয়ম ছিল যে একটা পরিবার থেকে কয়েকজনের বেশি ডাইরেক্টর হতে পারত না। এখন কিন্তু সেই সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাংকগুলার মালিক কিন্তু পুরা বাংলাদেশে কয়েকটা পরিবার। তো যে দেশে ব্যাংকগুলা কয়েকটা পরিবারের মালিক, আমরা প্রজা, আমাদের কথা বলার অধিকার নাই, আমাদের কোনো মানবাধিকার নাই, আমাদের জীবনের নিরাপত্তা নাই, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে, আমরা কি প্রজা হিসাবে এইভাবে অপমানজনক পরিস্থিতির মধ্যে বাস করব, না এর থেকে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরবর্তী বংশধরদেরকে আমরা মুক্ত করব। মুক্ত করতে হলে যেটা করতে হবে, যেটা প্রফেসর জিয়াউর রহমান করে, যেটা জালাল করে, যেটা আমাদের মাহমুদ চৌধুরী করে, যেটা আমি করি, জনগণের কাছে যেতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনি হচ্ছেন এই দেশের মালিক। এই অন্যায় অত্যাচার এগুলার কারণে আপনার কিন্তু হাড্ডি মাংস কিন্তু তারা সব খেয়ে ফেলতেছে। আসেন ঐক্যবদ্ধ হই, কিন্তু সেই ঐক্যবদ্ধতা হতে হবে সম্পূর্ণ অহিংস পদ্ধতির মাধ্যমে। হিংসা, হানাহানি, রক্ত ঝরা কোনো ভালো কিছু সৃষ্টি করতে পারে না। আমরা তো রাস্তায় রাস্তায় লিফলেট দিই, আমাদেরকে বকা দে, আমাদের মুখে থুতু দে, আমাদেরকে বাঁধ দে, আমাদেরকে থানায় ধরে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করি না। আমরা বলি না যে আপনি আমাকে কেন থুতু দিলেন, আপনি কেন আমাকে বকা দিলেন, আপনি কেন আমাকে থানায় নিয়ে গেলেন, আমরা এগুলা বলি না। কারণ যারা অহিংসা পদ্ধতিতে বিশ্বাস করে তাদের এগুলা বলার কথা না। যখন আমরা এই অহিংস পদ্ধতিতে পুরা বাংলাদেশের 18 কোটি লোককে ঐক্যবদ্ধ করতে পারবো, আমাদের সকল সমস্যার সমাধান হবে। বাংলাদেশের সমস্যা দুইটা, একটা হলো পেশি শক্তি, হাজার হাজার কোটি টাকা থেকে যে পেশি শক্তির জন্ম হয়, আর একটা হচ্ছে চরম সর্বগ্রাসী দুর্নীতি। তাইলে দুর্নীতি মুক্ত করতে হবে। যে দেশের যে সম্মানিত নাগরিক, তাকে 5,000 টাকা দেওয়া হয়, বলা হয় যে আপনি আপনার ভোট আমাকে দিবেন, তার জন্য শাড়ি লুঙ্গি দে, 2,000 টাকা দে, তাকে বুঝাইয়া বলতে হবে আপনি কিন্তু দেশের মালিক, আপনি কিন্তু ফকির না, আপনি কিন্তু মিসকিন না, আপনি তার থেকে টাকা নেবেন না। তাকে জিজ্ঞাসা করবেন তুমি যে আমাকে টাকাটা দিচ্ছ, এই টাকাটা তুমি কোথায় পেলে। 2 নম্বর হচ্ছে আপনি 5,000 টাকা তার থেকে নিলেন ঠিকই, কিন্তু আপনার ছেলেটা পাশ করার পরে যখন আপনি কোথাও চাকরি দিয়ে কথা বলবেন, তখন আপনার কাছে 15 লক্ষ টাকা ঘুষ চাইবে। আপনাকে ঘুষ দিতে হবে। শুধু ঘুষ দিলে হবে না, যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের হয়ে দালালি করতে হবে, তাদের মাস্তানি করতে হবে। আপনি কেন এটা করতে যাবেন? আপনি দেশের মালিক। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি টাকা কোত্থেকে পেয়েছো। সেই রকম পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, এবং এটা সম্ভব, জনগণ একত্রিত হইলে অবশ্যই সম্ভব, তাইলে কিন্তু আমরা মুক্তি পাবো। আমি বাংলাদেশের আর বেশি কথা বলবো না, বাংলাদেশের বর্তমান যে রাজনীতির যে চালচিত্র, সে সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে বাংলাদেশ এখন 2 ভাগে ভাগ, রাজনৈতিক ভাবে 2 ভাগে ভাগ। কোনো কর্মসূচি বলতে হয় না যে আমি কি কি করব, শিক্ষায় কি করব, স্বাস্থ্যে কি করব, এসব বলতে হয় না। কি বলতে হয়? বলতে হয় ওরা হচ্ছে ভারতীয় দালাল, আর ওরা বলে এগুলো হলো পাকিস্তানি এজেন্ট। আর কিচ্ছু বলার দরকার হয় না। কি কর্মসূচি, কিভাবে মানুষের জীবিকা হবে, কিভাবে কর্মসংস্থান হবে, কিভাবে উন্নয়ন হবে, কিছুই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বলতে হয় না। ইউরোপ আমেরিকাতে যান, ওখানে কি বলে? বলে যে আমি শিক্ষাতে এটা করব, ইমিগ্রেশন এটা করব, স্বাস্থ্য এটা করব। এই কথাগুলা বলে জনগণের কাছে যেতে হয়, গিয়ে ভোট চাইতে হয়, এবং ভোট পাওয়ার পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়। এখানে কিচ্ছুই বলতে হয় না, খালি বলতে হয় এগুলো হলো ভারতের দালাল আর এগুলো হলো পাকিস্তানের দালাল। অর্থাৎ বাংলাদেশের কোনো দালাল বাংলাদেশে নাই, সব দালালি পাকিস্তানের অথবা ভারতের। তাইলে কি আমরা একটা স্বাধীন দেশ? আমরা কি একটা স্বাধীন দেশ? আমরা কি আমাদের কথা বলতে পারি না যে এটা আমাদের দেশ? এটা কি আমরা বলতে পারি না? নিশ্চয় বলতে পারি, কিন্তু আমরা বলছি না বলেই তারা আমাদের সুযোগ নিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। তো বন্ধুগণ একসাথে হতে হবে। কিভাবে হবে? রাজনীতি আসেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফরওয়ার্ড পার্টিতে যোগ দেওয়ার জন্য। আমরা কোনো পরিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি না।
আমরা মারামারি কিলাকিলিতে বিশ্বাস করি না, আমরা অহিংসা পদ্ধতিতে বিশ্বাস করি। আসেন যোগ দেন। তো যোগ দিয়ে কি করতে হবে? লিফলেট নেন হাতে, আমরা যেরকম নেই। 24 ঘন্টা রাজনীতি করেন। তো 24 ঘন্টা রাজনীতি করলে চাকরি করবেন কখন? ব্যবসা করবেন কখন? খাবেন দাবেন কখন? খাবেন দাবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, সবই করবেন। পকেটে প্রচারপত্র রাখবেন, রিক্সায় উঠবেন দিবেন, বাসে উঠবেন দিবেন, বাজারে যাবেন দিবেন, কথা বলবেন না। লোকদের কথা বলতে দেন, তারা বলুক যে আপনার কাগজ দেখে তারা বলুক যে তার প্রতিক্রিয়া কি। এইভাবে যদি 18 কোটি লোকের কাছে ফরওয়ার্ড পার্টির যে আমাদের যে ছোট কাগজ, এটা যদি পৌঁছাতে পারেন, আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে বাংলাদেশকে এখনকার যে অপশাসন, দুর্বৃত্তায়ন, খাই খাই লুটপাট, এটা থেকে মুক্ত করা একেবারেই সহজ কাজ হবে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছিল। যদিও আমরা মোহাম্মদ আলী জিন্নাকে পছন্দ করি না সাম্প্রদায়িক রাজনীতির কারণে, কিন্তু প্রক্রিয়া কিন্তু এটাই ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশ স্বাধীন করেছে। মাস্তানি করে করে নাই, মাস্তানি করে করা সম্ভব নয়। অর্থ থেকে রাজনীতিকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। লোকেরা বলে, আমাকে প্রশ্ন করে যে আপনারা যে রাজনীতি করছেন পয়সা পাবেন কোথায়? আমার অফিসের সামনে 2টা ফকির আছে, ভিক্ষু, একটা মেয়ে ভিক্ষু আর একটা পুরুষ ভিক্ষু। তো তারা আমাকে বলে, স্যার আমরা মেম্বার হতে চাই। তো আমি বলছি যে আমাদের এখানে মেম্বার হতে তো তোমাকে 100 টাকা দিতে হবে। তো যে মেয়ে ফকির সে বলছে আমি স্যার 500 টাকা দিব। সে তার থেকে শাড়ির আঁচল থেকে টাকা বের করেছে 500, বলে স্যার টাকাটা দেন। আমি বলে নিব, পরে দিচ্ছি, তুমি আমাদের রাজনীতিটা করো। বাংলাদেশে এখন যে অর্থনৈতিক অবস্থা, সেখানে কিন্তু 100 টাকা যে কোনো লোক দিতে পারে। আপনি যদি একটা ওয়ার্ডে যান, ওয়ার্ডে গিয়ে 1000 লোককে যদি মেম্বার করেন, তাইলে কিন্তু কত টাকা আসবে? 1 লাখ টাকা আসবে। আপনি যেহেতু জনগণের টাকা দিয়ে চা সিঙ্গারা খাবেন না, ফলে ওই টাকাটা লাগবে না। ওটা দিয়ে কি করবেন? আমরা কিন্তু এখন দ্রুত একটা পরিবেশ বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছি। আমাদের একটা বড় অঞ্চল আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণাঞ্চল সমুদ্রের নিচে চলে যাবে। এমনিতেই আমরা ছোট দেশ, এমনিতেই আমাদের ঘনবসতি। যখন এই বিপর্যয় হবে, সেই বিপর্যয়ের আর সীমা পরিসীমা থাকবে না। ফলে ওই যে ওয়ার্ডে যে 1000 লোককে মেম্বার বানালেন, 1 লক্ষ টাকা মাসে পাচ্ছেন, ওইটা দিয়ে ওই ওয়ার্ডে 1 লক্ষ গাছ লাগিয়ে দেন। এইভাবে যদি পুরা বাংলাদেশে গাছ লাগানো হয়, আগামী 30 বছর পরে গাছ বিক্রি করে বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে। এই কাজটা আমরা করতে পারি। এই কাজটা করার জন্য পরিশ্রমের দরকার নাই। এই কাজটা করার জন্য শুধু দরকার হচ্ছে দেশপ্রেম, সততা এবং সংগঠিত করার আকাঙ্ক্ষা। বন্ধুগণ, আমরা খুবই মেধাবী জাতি, আমরা খুবই মেধাবী জাতি, কিন্তু আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে, নষ্ট রাজনীতির কারণে আমরা কিন্তু দ্রুত পিছিয়ে যাচ্ছি। অনেকে কিন্তু বলে যে আপনি আপনার উন্নয়ন দেখেন না চোখে। এই যে বলেন যে উন্নয়ন হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, উন্নয়ন চোখে দেখেন না। আমি বলি উন্নয়ন অবশ্যই চোখে দেখি। আমি আগে মাসে 10,000 টাকা আয় করতাম, আমার বন্ধু আয় করতো 10,000 টাকা। এখন আমি 5 বছর পরে 15,000 টাকা আয় করি, আমার বন্ধু আয় করে 50,000 টাকা। আমি আমার উন্নয়ন দেখি না, আমি আমার অবনতি দেখি। উন্নয়ন একটা আপেক্ষিক বিষয়। বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন থেকে অথবা তার আগে থেকে আমরা শুনে এসেছি যে ঢাকা চট্টগ্রামের 4 লেন একটা হাইওয়ে হবে। 48 বছর গেছে, 1 বছর না 2 বছর আগে কোথাও বানিয়েছে। 48 বছর ধরেই কিন্তু এই 4 লেন হয় নাই। ভারতেও যেহেতু এটা রেল নির্ভর, এটা একটা রেল নির্ভর দেশ, সেখানেও কিন্তু কোনো হাইওয়ে ছিল না। এখন তাদের 46টা হাইওয়ে হয়েছে, 46 ফুল লেন, 4টা, একদিকে 4টা আরেকদিকে 4টা, তার 2 পাশে সার্ভিস লেন। 10 লেনের 46টা হাইওয়ে হয়েছে ভারতে। আর আমরা 47 বছরে একটা হাইওয়ে বানাতে পেরেছি। এই গর্বের কোনো শেষ নাই। পৃথিবীর কোন জায়গায়, ইভেন আফ্রিকার জঙ্গলেও রাস্তা বানাইয়া, ব্রিজ বানাইয়া দিন রাত 24 ঘন্টা বকর বকর করে, এরকম দেশ পৃথিবী থেকে আর কোথাও নেই আমাদের সোনার বাংলা ছাড়া। সেই ব্রিজের কাহিনী শুনে
ভারতে একটা ব্রিজ হয়েছে আসাম থেকে অরুণাচল পর্যন্ত, সেই ব্রিজের নাম দেওয়া হয়েছে ভূপেন হাজারিকা ব্রিজ। উদ্বোধন করেছে 6 মাস আগে নরেন্দ্র মোদী। সেই ব্রিজ হচ্ছে 9.15 কিলোমিটার। এটাতে খরচ হয়েছে কত? বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকা। আমাদের এখানে পদ্মা ব্রিজ হচ্ছে লম্বা কত? 6.15 কিলোমিটার। খরচ হচ্ছে কত? এই পর্যন্ত 30,000 কোটি টাকা। এবং আবার নতুন করে 15,000 কোটি টাকার বরাদ্দ চেয়েছে, অর্থাৎ 50-60,000 কোটি টাকা খরচ হবে এই পদ্মা সেতু বানাতে, যেটা লম্বা হচ্ছে 6.15 কিলোমিটার। ভারতের ভূপেন হাজারিকা ব্রিজ হচ্ছে 9.15 কিলোমিটার। খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকা। লুটপাট কোথায়? লুটপাটটা হচ্ছে কোথায়? এইসব জায়গায় লুটপাট হচ্ছে। একটা রেল রাস্তা বানাইতে ভারতে প্রতি কিলোমিটার রেল রাস্তা বানাইতে লাগে 12 কোটি টাকা, চীনে লাগে 12.5 কোটি টাকা, পাকিস্তানে লাগে 13 কোটি টাকা, ইউরোপ আমেরিকাতে যেহেতু মজুরি বেশি সেখানে 20-25 কোটি টাকা লাগে। আমাদের এখান থেকে যে রেল রাস্তা যেটা হচ্ছে কি বলবো, পায়রা বন্দরে, সেখানে প্রতি কিলোমিটার রেল রাস্তা বানাতে লাগছে কত? 145 কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আমার, আপনার, জনগণের, হ্যাঁ, আমাদের জনগণের। জনগণের টাকা। সেই জনগণের টাকা দিয়ে তারা লুটপাট করে বেড়াচ্ছে। লুটপাটের সীমা পরিসীমা নাই, তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো লজ্জাবোধ নাই, তাদের মধ্যে কোনো চেতনা নাই, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে না। এরা দুর্বৃত্ত, এরা পশু সমান। এই পশু সমান আমাদের যে যে শাসক গোষ্ঠী, ওদের থেকে আমাদের জনগণকে অবশ্যই মুক্ত করতে হবে। এবং আমরা একত্রিত হলে অবশ্যই আমরা এটা মুক্ত করতে পারবো। তো বন্ধুগণ, আমি আর আমার বক্তৃতা লম্বা করতে চাই না। অনেকক্ষণ আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনেছেন। চলেন ফরওয়ার্ড পার্টিতে আসেন। ফরওয়ার্ড পার্টিতে এসে পকেটে লিফলেট নেন, গ্রামে যান, বাসে যান, ট্রেনে যান, দোকানে যান, বাজারে যান। বাজারে গেলে কি হবে? গিয়ে এগুলা প্রচার করেন, জনগণকে বলেন যে আমরা এটা থেকে মুক্তি চাই। আমাদেরকে কেউ যখন থুতু দেয়, লাথি দেয়, থানায় নিয়ে যায়, আমরা গর্ববোধ করি। কি জন্য গর্ববোধ করি? যে ব্যক্তিগত স্বার্থে তো করছি না, বৃহত্তর জনগণের কল্যাণ বিবেচনায় এই কাজটা করছি। ফলে সে যখন আমাকে, এই দুর্বৃত্ত যখন আমাকে বকা দিল, গাল দিল, তখন আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মী যারা, এই যে প্রফেসর জিয়াউর রহমান, এই যে আমাদের মুকুল সাহেব, আমরা যারা করি, আমাদের বাবু চৌধুরী, ওই আমাদের আনোয়ার, অথবা আমরা আরো যারা করছি, যারা আমাদের ইয়াং ছেলেরা, আমরা গর্ববোধ করি। আমরা মনে করি যে জনগণের কল্যাণের পক্ষে কাজ করছি বলে তারা আমাদেরকে নিগৃহীত করেছে। এই নিগৃহীত হওয়া নয়, এটা আমাদের পুরস্কার, এটা আমাদের সততার এবং দেশপ্রেমের পুরস্কার। বন্ধুগণ, আমরা আজকে আমাদের সভাটা ঠিক মতো হয় নাই, কারণ ব্যাখ্যা করেছি। একেবারে কালকে পেয়েছি এটার অনুমতি। আমরাই মানা করে দিয়েছি যে এত দূর থেকে কষ্ট করে আসার দরকার নেই। বেশি লোক লাগে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। বেশি লোক লাগে না। 1885 সালে ইংরেজ আমলে কলকাতায় 13 জন লোক বসেছিল মাত্র। মিস্টার হিউম বলে এক ভদ্রলোক ছিলেন, 13 জন বসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বানিয়েছিল। সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারত থেকে ইংরেজকে বিতাড়িত করেছিল। শুধু ভারত থেকে নয়, দ্বিতীয় মহাযুদ্ধ কেন্দ্রিক পুরা পৃথিবী থেকে কলোনির অবসান ঘটিয়েছিল। শুরু করেছিল কিন্তু 13 জন। আমরা সেই তুলনায় এখন এখানে অনেক বেশি লোক আছে। চলেন সকলে মিলে শুরু করি এবং দেশের অবস্থাটা পরিবর্তন করি। আমরা এখন থেকে আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশগ্রহণে আমরা এখন থেকে বাংলাদেশের জেলায় জেলায় আমরা কমিটি করব, সম্মেলন করব, উপজেলায় করব, এবং আমরা আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, ইনভলভমেন্ট চাই, নেতৃত্ব চাই। এবং যদি নেতৃত্ব আমাকে মনে করতে হবে, আপনাকে মনে করতে হবে, যেহেতু আপনি দেশের মালিক, আপনি তো ফকির না। ফলে দেশের যে মালিক হয় সে কি হবে? সে নেতা হবে, সে নেতৃত্ব দিবে। এটাই স্বাভাবিক। প্রত্যেককে ভাবতে হবে যে আমি বাংলাদেশের মালিক, আমি নেতা, আমি বাংলাদেশকে এই বর্তমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করতে চাই। সকলকে নেতা হতে হবে। নেতা হলেই আমরা আমাদের এই অবস্থা থেকে
পরিত্রাণ পাব। বন্ধুরা, বাংলাদেশ একটি অতি সম্ভাবনাময় দেশ, কিন্তু নষ্ট রাজনীতির কারণে আমরা দেশ শেষ হয়ে যাচ্ছে। এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এটা যদি আমরা না নিই, আমরা আমাদের পরবর্তী বংশধরদের কাছে, নিজের যদি বিবেক থাকে বিবেকের কাছে, আমরা সব সময় অপরাধী হয়ে থাকবো। চলে আমরা আমাদের নিজেদের অপরাধ বোধ থেকে নিজেদেরকে রক্ষা করি, মুক্ত করি, বাংলাদেশকে মুক্ত করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফরওয়ার্ড পার্টির প্রথম জাতীয় সম্মেলন আজকের দিনের আমন্ত্রিত অতিথি এবং আমাদের আহ্বায়কের আবু মোস্তফা আমিন সাহেব যে সুনির্দিষ্ট বক্তব্য, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই তার বক্তব্যের জন্য। বন্ধুরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার একটা কথা বাকি আছে বলা, বলবো? জি জি জি, বলেন বলেন।